৮ মেগা প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে সহজ হবে গণহত্যার কাজ, বিচার কাজ বলছে প্রসিকিউশন। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে, যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তা পাচ্ছেন পদোন্নতি। ফেরানো হবে চাকরিতে। কমিটির সুপারিশের পর সিদ্ধান্ত জানালেন প্রেস সচিব। এবং বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা। ৫ তারকা হোটেলগুলোতেও নানা আয়োজন। উৎসব ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালো ডিএমপি। ৮ মেগা প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তথ্য পাওয়ার পর অভিযোগের প্রমাণ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। এছাড়া পদ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু নভ থিয়েটারের দুর্নীতি মামলার বিষয়েও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। একই অভিযোগে অর্থায়ন করেনি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। আওয়ামী লীগের একজন মন্ত্রী ও একজন উপদেষ্টা একজন সচিবকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো দুর্নীতি হয়নি বলে সে সময় জানায় সংস্থাটি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমলে নেওয়া হতে পারে এ প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরিও। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতি মামলারও পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ৩ মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। যদিও পদ্মা সেতু ও নভ থিয়েটার মামলার পুনঃ তদন্ত নিয়ে সরাসরি কথা বলতে নারাজ মহাপরিচালক। যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। এছাড়া ৮ মেগা প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহাপরিচালক। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান এবং যশোর ৫ আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানায় দুদক। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে দেয়া কূটনৈতিক পত্রের উত্তরের অপেক্ষায় ঢাকা। বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের জবাব পেলে সে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আর উত্তর না পেলে আবারও তাগিদপত্র দেবে ঢাকা, জানান মুখপাত্র। পরদিন মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে বিষয়টি। মুখপাত্র জানান, এখনো আসেনি দিল্লির উত্তর। কূটনৈতিক পত্রের জবাব না পেলে আবারও তাগাদা দিবে ঢাকা। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই।
সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও জাতিসংঘকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি সরকার। এ নিয়েও প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক্সপেক্টেড টাইমলাইন ছিল সেই টাইমলাইনের মধ্যে এটা দেওয়া সম্ভব হয় নাই, এবং এটাও ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয় এইখানে রিপোজিটরি মাত্র। আমরা যতটুকু জেনেছি যে আমরা সব জায়গা থেকে সমান তালে তথ্যগুলো পাইনি, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে দূতাবাস চালুর জন্য পোল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। আর মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সহ সরকারের সব বাহিনী। সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে আরও সহজ হবে গণহত্যার বিচার কাজ। এদিন আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। প্রচেষ্টা সোমবার বন্দি প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচার কাজ আরও সহজ হবে। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। ঢালাও গ্রেফতার না করে প্রাথমিকভাবে শুধু মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। তদন্ত রিপোর্ট আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শাসন ও ভোটাধিকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণহত্যায় জড়িতরা কোনোভাবেই যেন বিএনপিতে যোগ দিতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। উচ্চ আদালত থেকে খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। কারামুক্ত নেতাকে বরণ করে নিতে নানা আয়োজন। কারাগার থেকে বের হতেই ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার 1.5 যুগ পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে মুক্তির পরই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করব না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকে আব্দুস সালাম পিন্টুরা, তাদেরকে ধ্বংস করার
মানে আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গুম খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার অধিকার নেই আওয়ামী লীগের। আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। পরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আব্দুস সালাম পিন্টু। তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে জামায়াত। রংপুর ও গাইবান্ধায় দলটির কর্মী সমাবেশে একথা বলেন তিনি। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার উত্তরাঞ্চলের 2 জেলা সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন কর্মী সভায়। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। এদিন সকালে গাইবান্ধায় দীর্ঘ 22 বছর পর কর্মী সমাবেশের আয়োজন করে জামায়াত। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো আমরা। পরে বিকেলে রংপুরের মিঠাপুকুরে পথসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা জনগণকে উস্কানি দিয়ে দেশকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। ভাবছিলাম গিয়েছো, তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো, কিন্তু না, মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আর ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুসফাস চলতেছে। জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে দিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। পতিত ফ্যাসিস্ট সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের জীবনের চাকা চালু রাখে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 2000 দুস্থের হাতে কম্বল তুলে দেন তিনি। সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে জানিয়ে আসিফ বলেন, ভোটের সময় নির্ভর করে সংস্কার প্রক্রিয়ার উপর। জানান, সংস্কার শেষে দ্রুতই দেওয়া হবে নির্বাচন, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে। সন্ধ্যার সময় আরও থাকছে। 5 টাকার জিনিসের দাম দেখানো হতো 20 টাকা। তথ্য প্রযুক্তি খাতে মিলেছে ব্যাপক দুর্নীতির প্রমাণ। ভাগ পেতেন জয় ও পলক। তদন্ত কমিটির প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত 764 জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তাদেরকে ফেরানো হবে চাকরিতে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ৭৬৪ জন সাবেক কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার পর মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত এসেছে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে চাকরিতে ফেরানো এবং বেতন ভাতা পরিশোধের বিষয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন এবং যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। এদিন সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে সাংবাদিকদের মত প্রকাশে কোনো বাধা থাকবে না। এদিকে বিভিন্ন গণমাধ্যমের ওপর তৃতীয় পক্ষের চাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। কোনো রাজনৈতিক দল বা সমন্বয়ক প্রভাব খাটালে সরকার তার দায়িত্ব নেবে না। আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে, কোথাও যে বলে যে না এর চাকরি খাও, আপনি আমাকে বলবেন। তা আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যেই হোক, সেটা দায়িত্ব তো আমার না, বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায়িত্ব তো আমার বিষয় না, ঠিক না? আপনারা এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন। এদিন উপদেষ্টা পরিষদের সভায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাত পার হলেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রস্তুতি শেষে এরই মধ্যে গির্জায় গির্জায় বইছে উৎসবের আমেজ। রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা। এবার বড়দিনে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম। তিনি বলেন, ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থাকবে সেনাবাহিনীও। সকালে সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম বোম ডিসপোজাল ইউনিট K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাতে কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল গির্জায় যাবেন সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। বড়দিন মেলার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। চন্দ্রিমা, মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরেই শুরু হয়ে যাবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এবং এই দিনকে কেন্দ্র করে কিন্তু চলছে নানা ধরনের আয়োজন। এবং এই মুহূর্তে আছি কাকরাইল গির্জায়, এবং আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু বর্ণিল সেজে উঠেছে এই চার্চ। একই সাথে কিন্তু এবং সান্টা ক্লজের জন্য কিন্তু 8 থেকে 80 বয়সের সকলে অপেক্ষা করছেন এবং সকলে তাদের মনের কামনা বাসনা এই দিনে কিন্তু জানিয়ে দেবেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনে কিন্তু উদযাপন করেন। আর আজ এই দিনকে ঘিরে কিন্তু কিছুক্ষণ পর থেকে প্রার্থনা এবং নানা আয়োজনে শুরু হয়ে যাবে জাঁকজমকপূর্ণভাবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন। এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই সার্বিক নিরাপত্তা গির্জার এবং গির্জার চতুর্দিকের পরিদর্শনে আসবেন সেনাবাহিনী প্রধান। এরপরে রাত 9টায় প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তারা শুরু করবেন তাদের এই বিশেষ দিনটি। এরপরেই কিন্তু ধাপে ধাপে তারা নানান আয়োজনে এই দিনটি পালন করে যাবেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এই বছর এখানে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরু যেটা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা কিন্তু এই দিনকে ঘিরে কোনো অনিরাপত্তা বোধে কিন্তু নেই এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদির সাথে আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন কিন্তু কাল সারাদিন পালন করে যাবেন। এবং ইতিমধ্যে কিন্তু এই গির্জা প্রাঙ্গণ কিন্তু মুখরিত হতে শুরু করেছে এখানকার অনুসারীদের আগমনে এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে অবস্থান করবেন সেনাবাহিনীর প্রধান। এই ছিল আমার কাছে গির্জা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইল থেকে।
5 টাকার জিনিস কেনা হয়েছে 20 টাকায়, সম্ভাবনাময়ী এমন অজপাড়া গাঁয়ে নেওয়া হয়েছে প্রকল্প। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রযুক্তি চলমান 21 প্রকল্পে হরিলুটের প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটি। তথ্য প্রযুক্তি সচিব বলছেন, এসব প্রকল্প থেকে ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলক। এমপিদের ইচ্ছে পূরণে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। রাষ্ট্রের অর্থ ব্যয় করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে সিনেমা বানাতে। আবার আইন ভেঙে প্রকল্প পরিচালক নিজেই হয়েছেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। প্রযুক্তি খাতে চলমান 21 প্রকল্পে এমন দুর্নীতি খুঁজতে 12 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কমিটির জমা দেওয়া প্রতিবেদনে প্রকল্পগুলোতে 7,000 কোটি টাকা অপ্রয়োজনীয় ব্যয়ের কথা উঠে এসেছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি সচিব জানান, প্রকল্পগুলো থেকে টাকার ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী পলক। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো। অপ্রয়োজনীয় যদি আমরা এখন বাদ দিই, প্রায় 6,900 কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ এবং ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প সহ বিদেশি অর্থায়নের প্রকল্পে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানানো হয়। আইসিটি প্রকল্পের যেগুলো বৈদেশিক ঋণ নির্ভর দুর্নীতি এবং অব্যবস্থাপনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে, আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প থেকে 40 জন পরামর্শককে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করেছে তাদের জানুয়ারি থেকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়া না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।